আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী, কাছে ও দূরে, দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমি সমসাময়িক তিনটি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত, আমাদের বিজয় দিবস চলে গেল, আজকে 17ই ডিসেম্বর। গতকাল আমরা বিজয় দিবস পালন করলাম আনুষ্ঠানিকভাবেই। এই বিজয় দিবসে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে একটি বক্তব্য করেছে। সেই বক্তব্য নিয়ে আমার দু একটি কথা থাকবে। সাথে কয়েকদিন পূর্বে আমাদের ভারতের আসলো বিক্রম মিস্ত্রি, ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফরে আসলো একটা গুরুত্বপূর্ণ সময়ে। সেই সফরের ভিতরে তিনি একটি মিটিং করেছেন সেনাপ্রধানের সাথে, যেটা অত্যন্ত গোপনীয়তার সাথে, এবং সেই মিটিংটা সেনাপ্রধান আবার করেছে সরকারের কোনো রূপ অনুমতি এবং কোনো ইনফর্ম না করেই সেই মিটিংটি করেছেন, যেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ষড়যন্ত্রমূলক মনে হচ্ছে। সেই বিষয়ে দু একটি কথা থাকবে। সাথে থাকবে আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি বা সাবেক সেতুমন্ত্রী, তিনি এই 5ই আগস্টের পর থেকে দীর্ঘ 3 মাস বাংলাদেশে নিরাপদে, খুব নিরাপত্তার সাথে তিনি লুকিয়েছিলেন, এবং 3 মাস থাকার পরে তিনি বাংলাদেশ থেকে ভারতে পলায়ন করেন। এই নিউজটাও এসেছে, মানব জমিনে নিউজ করেছে, যে এই নিউজটা করার মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা এখনো কতটাই দুর্বল এবং কতটাই আওয়ামী প্রেমী এবং কতটাই তাদের মানে কি বিবেক বুদ্ধি বহির্ভূত কাজ তারা করতেছে। একেবারেই তারা সরকারের প্রতি তাদের আমার মনে হয় কোনো দায়বদ্ধতা নেই। এই বিষয়ে একটু আমার আলোচনা থাকবে। তো 3টি বিষয়ে আমি কথা বলবো, আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন ইনশাল্লাহ। তো প্রথম যে বিষয়টা আমি শুরু করতেছি, সেটা হচ্ছে যে আমাদের ভারতের যে পররাষ্ট্র সচিব, তিনি একদিনের সফরে বাংলাদেশে আসলেন। তিনি এসেছিলেন 9ই ডিসেম্বর। তো সারাদিন তিনি বেশ কয়েকটা মিটিং করেছেন, প্রধান উপদেষ্টা, এরপরে বাংলাদেশের পররাষ্ট্র সচিব সহ বেশ কয়েকটা মিটিং সে করেছেন, এবং মিটিংয়ে কি কি বিষয়ে আলোচনা হয়েছে সব বিষয়গুলি প্রকাশিত হয়েছে, এবং সেগুলি বাংলাদেশ সরকারও বা বাংলাদেশ থেকেও বলা হয়েছে বা ভারতের মাধ্যম থেকেও আমরা জেনেছি। তো বিষয়গুলি স্বাভাবিক, এবং যেই সময় সে এসেছে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ যেই মুহূর্তে বাংলাদেশ নিয়ে তারা নানাবিধ ষড়যন্ত্র চলতেছিল, ইন্ডিয়াতে বাংলাদেশে শান্তি বাহিনী পাঠানোর মতো প্রস্তাব এসেছিল, বাংলাদেশে আক্রমণ করার মতো একটা বক্তব্য এসেছিল, বাংলাদেশের বিভিন্ন জায়গায় স্থান তারা দখল করে নেওয়ার মতো একটা বক্তব্য ইন্ডিয়া থেকে আসতেছিল, বাংলাদেশে মাইনরিটিদের উপরে এমন নির্যাতন, এমন জুলুম হচ্ছে নাকি যেটা নাকি পৃথিবীর ইতিহাসে তারা কখনো দেখেনি, এমন একটা ভয়াবহ মিথ্যাচার যখন ভারত থেকে প্রচারিত হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই বিষয়ে একটা সুরাহার একটা দ্বার উন্মোচনের একটা পথ, এটা নিঃসন্দেহে। তো সেটাকে আমরা সাধুবাদ জানিয়েছিলাম এবং আমরা স্বাগত জানিয়েছিলাম যে ঠিক আছে, এই মাধ্যমে, মিটিং এর মাধ্যমে অন্তত বাংলাদেশ এবং ভারতের যে বর্তমান দা কুমড়া সম্পর্ক, সেটা হয়তো কিছুটা প্রশমন পাবে, এবং এর মাধ্যমে বাংলাদেশ এবং ভারতের যে বন্ধুত্ব সুলভ সম্পর্ক, সেটা হয়তো একটু বিল্ড আপ হবে। কিন্তু আমরা এরপরে যেই বিষয়টা সবচেয়ে খতরনাক আমাদের নজরে আসলো, সেটা হচ্ছে মানব জমিনের জনতার চোখ যে নিউজটা করেছে, খুবই ভয়াবহ নিউজ। এবং এই জনতার চোখ নিউজটা করার পরে বিভিন্ন মাধ্যমেই এসেছে নিউজটা, যে সন্ধ্যা 6:30 থেকে নিয়ে সন্ধ্যা 7:30 থেকে নিয়ে 8:35, অর্থাৎ তার ওই দিনের সফরের যতগুলি প্রোগ্রাম ছিল সব প্রোগ্রাম শেষ করে এই বিক্রম মিস্ত্রি তিনি 7:30 থেকে 8:35 কোথায় ছিলেন কেউ জানে না। এই বিষয়টা নিয়েই যখন অনুসন্ধান করতে গেল জনতার চোখ, তখন তারা যে ভয়াবহ চিত্র পেল, যে সেনা প্রধানের সাথে 1 ঘন্টার উপরে তারা একটা রুদ্ধদ্বার বৈঠক করেছে, যেখানে 3 সদস্য তাদের ছিল, ওদিকে সেনা প্রধান ছিল। তো দেশের সেনা প্রধান অন্য কোনো দেশের কারো সাথে ওই রাষ্ট্রের প্রধানের অনুমতি ছাড়া বা প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টার অনুমতি ছাড়া সে কখনোই কোনো প্রোগ্রাম করতে পারেন না, কোনো মিটিং করতে পারেন না। এটা নিঃসন্দেহে দেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র, এবং এটা তার খবরদারি। এবং এটার দ্বারা সে কি বোঝাতে চাচ্ছেন, এটা কি তিনি নিজে বোঝাতে চাচ্ছেন যে এই ক্ষমতার প্রাণ কেন্দ্রে তিনি, বা এই প্যারালাল আরেকটা ক্ষমতা বা আরেকটা সরকার, বা এই সরকারকে তিনি চালাচ্ছেন, এমনকি একটা কিছু বোঝাতে চাচ্ছেন, যেটা 2008-এ আমরা দেখেছি যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের যে সরকার, মূলত সেই সরকারটা ছিল একটা
পুতুল সরকার, সেই সরকারটা মূলত মইনু আহমেদি চালাইতো। ফখরুদ্দিন কিন্তু সেই সরকারের মূলত তার কোনো ক্ষমতা ছিল না, মূল ক্ষমতা ছিল ওই মইনু আহমেদ, যিনি সেনাপ্রধান ছিলেন। তো উনি কি নিজেকে সেভাবেই এখন নিজেকে ভাবতেছেন? এর আগে তার একটা সাক্ষাৎকার আমরা দেখেছিলাম যে তিনি 18 মাস এই সরকারকে সহায়তা করতে চান। তার মানে কি তিনি কি এই সরকারকে কোনো সীমাবদ্ধতা, লিমিটেশন এটি নির্ধারণ করে দেওয়ার ক্ষমতা রাখেন? এই এখতিয়ার কি তার আছে? এই ধরনের তো কোনো বক্তব্য তার দেওয়ারই কোনো অধিকার নেই। তিনি একটা প্রতিষ্ঠানে চাকরি করেন, ওই প্রতিষ্ঠানে চাকরি করা অবস্থায় তার সকল কিছু নির্ভর করে প্রধান উপদেষ্টার উপরে, কারণ তিনি প্রধান উপদেষ্টার আন্ডারে। তিনি প্রধান উপদেষ্টার অনুমতি ছাড়া বিদেশের কোনো কারো সাথে না সাক্ষাৎকার দিতে পারেন, না মিটিং করতে পারেন। অথচ ভারতের পররাষ্ট্র সচিবের সাথে তিনি 1 ঘন্টার উপরে মিটিং করলেন এবং সেটা কাউকে তিনি জানানোর মতো একেবারেই কোনো করলেন না, চিন্তাও করলেন না। পরবর্তীতে ইনফর্ম করা হয়েছে। এটা তো একেবারেই মানে জঘন্যতম একটা ঘটনা বাংলাদেশের ইতিহাসে। অতএব সরকারের উচিত এই বিষয়টা নিয়ে খুবই দ্রুততার সাথে একটা তদন্ত করা এবং এখানে সেনা প্রধানের কি কি কাজ করেছেন, সেখানে কি মিটিং এর বিষয়বস্তু কি ছিল এবং কেন তিনি আগের থেকে লুকাইলেন, কেন তিনি সরকার প্রধানের বা প্রধান উপদেষ্টার অনুমতি নিলেন না, অনুমতি ছাড়া কিভাবে তিনি একটা মিটিং করলেন। ইতিপূর্বে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন যে 18 মাসের ভিতরে নির্বাচন হবে বা 18 মাস তিনি এই সরকারকে সহায়তা করবেন। এই ধরনের কথা বলার ধৃষ্টতা তিনি কিভাবে দেখান, সেই জবাবটা তাকে দিতে হবে। এবং যদি তিনি সত্যিকারে বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করতে চান, অবশ্যই সেটা রুখে দিতে হবে আমাদের। এবং আমরা ছাত্র জনতা যারা 5ই অগাস্টে মাঠে ছিলাম, 5ই অগাস্টে যারা আন্দোলনে ছিলাম, এখনো কিন্তু আমরা দেশেই আছি, আমরা কিন্তু মরে যাইনি, আমরা কিন্তু দেশ থেকে পালিয়েও যাইনি। অতএব যদি এটাও মনে রাখতে হবে আপনাদের, যে যদি এরকম কোনো চিন্তা করেন যে চিন্তাটা বাংলাদেশের জন্য ক্ষতিকর, অবশ্যই অবশ্যই মনে রাখবেন যে বাংলাদেশের ছাত্র জনতা আপনাদেরকে এক চুলও ছাড় দেবে না ইনশাআল্লাহ। তো এই বিষয়গুলি সরকারকেই দেখতে হবে, যেহেতু সরকার তারা ক্ষমতায় আছে। আমি এখনো বিশ্বাস করি যে সেনাপ্রধান যা করেছেন হয়তো তিনি ভুলে করেছেন, তিনি হয়তো বেখেয়ালে করেছেন, বা বিষয়গুলি তিনি একেবারেই মানে চিন্তা চেতনা করেননি এভাবে, বা এভাবে তার মন মানসিকতা ছিল না। কিন্তু প্যারালাল তিনিও একটা ক্ষমতার মালিক, বা তিনিও এই সরকারের একটা অংশ, এরকম কিছু চিন্তা করে করবেন, এটা আমি এখনো বিশ্বাস করতে চাচ্ছি না। যদি কিছু হয়ে থাকে অবশ্যই সেটা জঘন্যতম হবে। তবে এই বিষয়টা সরকারকে খুবই তদারকি করে শক্ত হাতে এগুলি করতে হবে, পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে সেনা প্রধানকে তার ওই পদ থেকে সরিয়ে অন্য কাউকে আনতে হবে। তারপর আমাদের দেশ আগে, দেশের উপরে অন্য কিছু নয়, অন্য কেউ নয় ইনশাআল্লাহ। এই বিষয়টা সকলের খেয়াল রাখতে হবে। এরপরে যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে আমাদের ওবায়দুল কাদের সাহেব। তিনি 5ই অগাস্টের পর থেকে কয়েকবারই এই বিষয়টা নিয়ে বিভিন্ন মিডিয়াতে এসেছে যে তিনি দেশ থেকে পালিয়েছেন, এগুলি গুজব রটাচ্ছিল। তো এই গুজবগুলি যখন কয়েকবারই প্রকাশিত হয়েছে, তখন আমাদের বেশ কিছু সাংবাদিক, তার ভিতরে গোলাম মর্তুজা সহ বেশ কয়েকজন বিচক্ষণ সাংবাদিক যারা আছেন বর্তমান, বা এই আন্দোলনে যারা সবসময় কথা বলতেছেন, তারা কিন্তু বলেছেন যে ওবায়দুল কাদের বা এদের মতো বড় বড় যারা, এরা কিন্তু বাংলাদেশেই আছে। এই যে তারা চলে গেছে, এই ধরনের নানা গুজব রটিয়ে মূলত তাদের থেকে দৃষ্টি অন্যদিকে সরাইতে চায়। তারা যেন পরবর্তীতে নিরাপদে বাংলাদেশ থেকে চলে যেতে পারে, সেই সুযোগ তৈরি করার জন্যই তারা চলে গেছে, এরকম একটা গুজব রটাচ্ছে সমাজে বা দেশের ভিতরে। তো এত কিছু বলার পরেও কিন্তু আমাদের গোয়েন্দা ডিপার্টমেন্ট কি করলো তাহলে? আমাদের প্রশাসনের কি কাজ ছিল? আজকে আমি দেখলাম অলরেডি ট্রাইব্যুনাল থেকে প্রশাসনের কাছে জবাব চাওয়া হয়েছে যে কিভাবে এই ওবায়দুল কাদের বাংলাদেশ থেকে পলায়ন করলো। এই জবাবটা চাওয়া হয়েছে, 15 দিন সময় দেওয়া হয়েছে। হয়তো তিনি একটা জবাব দিবেন, কিন্তু জবাব দিলে কি হবে? যা ঘটার তা তো ঘটে গেছে। আমরা যাদের বিচার দেখার জন্য মুখিয়ে আছি, যাদেরকে সর্বাগ্রে বিচারের মুখোমুখি দাঁড় করানো দরকার, তাদের ভিতরে অন্যতম ছিল এই ওবায়দুল কাদের সাহেব। তো ওবায়দুল কাদের সাহেব যদি তাকে পালিয়ে যেতে আমরা সহায়তাই করি, বা তাকে যদি আমরা বাংলাদেশে খুব হেফাজতের সাথে, গোপনীয়তার সাথে আমরা রক্ষাই করি, তাহলে এই বাংলাদেশ দিয়ে আমরা কিভাবে সামনে আগাবো, বা এই যারা এই কাজগুলি করতেছে তারা কিভাবে এই বিষয়টা ব্যাখ্যা করবেন? আমার তো মনে হয় এর সাথে সরকারও জড়িত কিনা আমার সন্দেহ রয়েছে। সরকার যদি জড়িত থাকে তাহলে সরকারকেও এর সাথে যে যে জড়িত থাকবে তাকে কিন্তু কঠিন জবাব দিতে হবে, এবং এই বিষয়টা তাকে তার দায় টোটালি তার নিতে হবে। কারণ আমরা যারা আমাদের এতগুলি বাচ্চাকে মেরেছে, এত মানুষকে তারা রক্তাক্ত করেছে, রাজপথ পুরা রক্তাক্ত করে ফেলেছে, যাদের বিচারের জন্য আমরা সর্বদা কাজ করে চলছি, যাদেরকে আমরা বাংলাদেশে থেকে বিতরণ করে দিয়েছি, অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা থেকে তাদেরকে আমরা বিতাড়িত করেছি,
তাদেরকে আপনারা নিরাপত্তার সাথে 3 মাস আগলে রাখবেন, আবার খুব নিরাপদে বাংলাদেশ থেকে পালানোর সুযোগ দিবেন। এই সুযোগটা যে বা যারা দিচ্ছেন, এইটাও গোয়েন্দা ডিপার্টমেন্টের বের করা উচিত এবং গোয়েন্দা ডিপার্টমেন্ট এতদিন কি করেছে সেই জবাবটাও চাওয়া উচিত। তাদেরকে, যারা উপরস্থ কর্মকর্তা রয়েছেন, তাদেরকে অনতিবিলম্বে জিজ্ঞাসাটা করা দরকার যে আপনারা এতদিন কি করেছেন, আপনাদের মূল কাজটা কি, আপনাদের কি জন্য আপনারা এই বিষয়গুলি এখনো আমাদের সামনে আনতে পারলেন না, বা আপনারা যদি জেনে থাকেন তাহলে কেন জানাইলেন না, আর না জানলে কেন জানেননি, এই সব বিষয় তাদের থেকে জিজ্ঞাসা করা দরকার এবং তাদেরকেও জবাবদিহিতার আওতায় আনা। যদি কোনো কর্মকর্তা এর সাথে জড়িত থাকেন বা কেউ এর সাথে সম্পৃক্ত থাকেন, তাকেও আইনের আওতায় আনা এবং তাকেও শাস্তির আওতায় আনা। সর্বশেষ আমি যেই বিষয়টা নিয়ে শেষ করে দিব সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী মোদী সাহেব যে কথাটা বললেন যে এই 16ই ডিসেম্বর এটা ভারত পাকিস্তানের যুদ্ধ ছিল এবং পাকিস্তানকে পরাজিত করে ভারত বিজয়ী হয়েছে, এবং এই ভারতের বিজয়ের জন্য এটা তিনি ভারতের যে সেনাবাহিনী তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং সেনাবাহিনীর তাদের গৌরবমাখা ইতিহাসীন কারণেই নাকি, তাদের গৌরবোজ্জ্বল ইতিহাসের কারণেই নাকি ভারত সেদিন বিজয় অর্জন করেছিল। এই যে তার যে একটা মানে মিথ্যাচার বা একটা ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা কিন্তু আসলেই কাম্য ছিল। আমি কিন্তু বিচলিত হইনি। কেন হইনি? আমি কিন্তু গতকালকে সকালেই, আমি গতকাল পরশুদিনকে আমি একটা লাইভ করেছি, কালকে সকালে একটা লাইভ করেছি, আমি কিন্তু সেখানে বলেছি, এর আগে পিনাকি দাদাও একটি বক্তব্য দিয়েছেন যে প্রকৃতপক্ষে 16ই ডিসেম্বর আমরা প্রকৃত অর্থে বিজয় অর্জন করতে পারিনি। কেন পারিনি সেই বিষয়টাও ক্লিয়ার করেছেন যে আমাদের 16ই ডিসেম্বর আমাদের বাংলাদেশের সেনাপ্রধান তখন কে ছিল? তখন ছিল জেনারেল উসমানী সাহেব। তো জেনারেল উসমানী সাহেব বাংলাদেশের সেনাবাহিনীরও প্রধান ছিল, সাথে সাথে তিনি ভারত এবং বাংলাদেশের যৌথ বাহিনী গঠন করেছিল, সেই যৌথ বাহিনীরও প্রধান ছিলেন। তাহলে দোনো বাহিনীরই প্রধান হিসেবে পাকিস্তান যখন সারেন্ডার করবে, স্বভাবতই সেখানে জেনারেল উসমানীর থাকার কথা। তো জেনারেল উসমানী ওই সময় কেন ওই অনুষ্ঠানে ছিলেন না, বা তাকে কেন আনা হয়নি, বা তাকে কেন বাধা দেওয়া হয়েছে, কেন তাকে নিষেধ করা হয়েছে? জেনারেল উসমানী ছিলেন কুমিল্লা থেকে 5-7 মিনিটের পথ ঢাকা হেলিকপ্টারে আসলে, উনি হেলিকপ্টার নিয়ে রওনা হয়েছেন, কিন্তু তাকে নিষেধ করা হয়েছে ঢাকা আসতে, বারণ করা হয়েছে, বলা হয়েছে আপনি ঢাকায় আসলে আপনার উপরে আক্রমণ হতে পারে, আপনার নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত, বিদায় আপনি আর ঢাকায় আসেন না, বরং আপনি চলে যান সিলেটে। তো এই কথার পরে উনি সিলেট চলে যান। সিলেটে যাওয়ার পথে তার উপরে আক্রমণ হয় এবং তার সাথে অফিসার আব্দুর রব নামে এক জেনারেল, সেও সেখানে জখমপ্রাপ্ত হয়। তো এই যে ঘটনাগুলি, এই ঘটনা নিয়ে আজ পর্যন্ত সুষ্ঠু কোনো তদন্ত হয়নি এবং প্রকৃত অর্থে যে আমরা 16ই ডিসেম্বর বিজয় অর্জন করতে পারিনি, আমরা যে সেই 6 দিন জিম্মি ছিলাম, তার প্রমাণ এই মোদী সাহেবের এই বক্তব্য। মোদী যে বলেছেন যে 16ই ডিসেম্বর ভারত জয়লাভ করেছে, এই বিজয়টা ভারতের, বস্তুত তাই কিন্তু আমার মনে হচ্ছে। কেননা কারণ 16ই ডিসেম্বর তো ভারতের বাহিনীর কাছে মূলত পাকিস্তানের বাহিনী তারা সারেন্ডার করেছে। বাংলাদেশের বাহিনীর প্রধানকে ভারত কিন্তু সেখানে আসতে দেয়নি, কারণ এই ঘটনা তারা ঘটাবেন এটা তাদের পুরো পরিকল্পিত। তারা এখন অবধি কিন্তু এইটাই তারা ধারণ করেন যে এই যুদ্ধটা ছিল ভারত এবং পাকিস্তানের, এবং পাকিস্তানকে হারিয়ে ভারত বিজয় অর্জন করেছে, পরবর্তীতে আমাদেরকে ভিক্ষা দিয়েছে। এই যে মুক্তিযুদ্ধকে অপমান করা, এই মুক্তিযোদ্ধাদেরকে সাথে একটা তামাশা করা, এটা কিন্তু ভারত সর্বদাই করে যায়। এতদিন পর্যন্ত হয়তো স্পষ্ট করে নাই, অস্পষ্টভাবে করেছে, এখন স্পষ্টভাবে করেছে। এখন কিন্তু যারা চেতনা ব্যবসায়ী, যারা চেতনাবাজ ছিল এতদিন পর্যন্ত, যেই বুদ্ধিজীবী সমাজ, তারা রবি ঠাকুরের একটা গান নিয়ে তারা মাতামাতি করেছে, আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে মাতামাতি করেছে, তারা কিন্তু এখন নিশ্চুপ, তাদের মুখে কিন্তু একদম কুলো পেটে দিয়েছে। মনে হয় যে তারা এখন একেবারে অবোধ বাচ্চা, তারা কোনো কিছুই জানে না, একদম নির্বোধের মতো তারা এখন চুপ করে বসে আছে। অথচ এখনই সবচেয়ে বড় করে কথা বলার দরকার ছিল, যখন আমাদের বাংলাদেশের এতগুলি প্রাণ গেল, লক্ষ লক্ষ মানুষের প্রাণ, আমি 30 লক্ষ বলি না, তবে অন্তত 2-3 লক্ষ মানুষের প্রাণ, এবং লক্ষ লক্ষ মানুষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এবং লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেলাম, সেই স্বাধীনতা, এই যুদ্ধটা শুরু করেছিল কারা? শুরু করেছিলাম আমরা। অর্থাৎ আমাদের উপরে যখন পাকিস্তান আক্রমণ করে সেই 25শে মার্চের কালো রাতে, তারপরে 26শে মার্চে যখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ঘোষণা আসছে এবং বাংলাদেশের স্বাধীনতার ডাক দেওয়া হয়, তখন আপামর সকল জনগণ, সাধারণ জনতা সেদিন ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি বাহিনীদের উপরে, এবং 8 মাস যুদ্ধ আমরা একটানা আমরা এককভাবে নিজেরাই করেছি। ইন্ডিয়া কিন্তু সরাসরি এসে আমাদের যুদ্ধে শরিক হয়নি। ইন্ডিয়া কবে শরিক হয়েছে? ইন্ডিয়া ডিসেম্বরের 6 তারিখে তারা আনুষ্ঠানিকভাবে তারা বাংলাদেশ এবং ইন্ডিয়ার আর্মি মিলিয়ে তারা যৌথ বাহিনী গঠন করে
এবং এরপরে মাত্র কয়েকদিন 10 দিনের মতো তারা যুদ্ধে সরাসরি সম্পৃক্ত হয়, এরপরেই বিজয় লাভ করে। এই 10 দিনের যুদ্ধে তারা পুরো কৃতিত্বটা তারা নিয়ে নিচ্ছে। এটা কত বড় নিমক হারাম, কত বড় লম্পট না হলে এই ধরনের কথা তারা বলতে পারে। কিন্তু আমার সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, তারা তো এই কথা বলতেই পারে, কিন্তু আমার সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যারা এতদিন পর্যন্ত এই মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেছে, এই মুক্তিযুদ্ধের চেতনা খেলা খেলেছে, তারা কিন্তু এখন একেবারেই নিশ্চুপ। না শেখ হাসিনা ভারতে বসে কোনো কথা বলেছে এই বিষয়ে, না শেখ হাসিনা পুত্র জয় কোনো কথা বলেছে, না আওয়ামী লীগের, আমি আওয়ামী লীগের যে ভেরিফাই পেজ আছে সেই পেজের সাথে আমি সম্পৃক্ত আছি, সেই পেজ থেকে এর প্রতিবাদ বা এর বিরুদ্ধে একটা কথা তারা বলেনি। তারা বোবা শয়তান হয়ে গেছে। অর্থাৎ ভারত যখন বাংলাদেশকে অপমান করে, ভারত যখন আমাদের মুক্তিযুদ্ধকে অপমান করে, আমাদের এতগুলি শহীদের সাথে তামাশা করে, রক্তের সাথে তামাশা করে, তখন ভারত চুপ করে থাকে। তার মানে ভারত আর আওয়ামী লীগ তারা একই সূত্রে গাথা। এখানে বাংলাদেশের স্বার্থ তারা কখনোই দেখে না। যখন তাদের স্বার্থের সাথে বাংলাদেশের কোনো স্বার্থ মেলে তখন সেটা হয়তো দেখে, বাট শুধুমাত্র বাংলাদেশের স্বার্থ আছে যেখানে ভারতের স্বার্থ নেই, সেই বিষয়ে আওয়ামী লীগ একেবারেই নিশ্চুপ। অতএব এরকম যারা বোবা শয়তান, এরকম যারা ধান্দাবাজ, যারা শুধু চেতনা ব্যবসায়ী করেছে, তাদেরকে আমাদের পরিত্যাগ করা উচিত এবং এই মোদী সাহেবের স্পষ্ট তার বিরুদ্ধে আমাদের অবস্থান নেওয়া উচিত এবং সকল প্রতিষ্ঠান, সকল দল মত নির্বিশেষে সকল ঘরানার থেকে এই প্রতিবাদটা আসা উচিত যে ভারত যেই কথা বলেছে বা ভারতের প্রধানমন্ত্রী যেই কথা বলেছে সেজন্য যদি তারা সরি না বলে, তাহলে আমরা তাদের সাথে এই বিহেভ করব বা এইভাবে আমরা তাদেরকে মূল্যায়ন করবো বা এভাবে তাদেরকে আমরা চলবো। আমাদের আসিফ নজরুল স্যার বলে দিয়েছেন স্পষ্ট যে আমরা যুদ্ধ করেছি, ভারত সেই যুদ্ধে আমাদেরকে সহায়তা করেছে, বাস এতটুকুই, এর বেশি কিছু না। আসলেই এতটুকুই। তারা যদি সেই 10 দিন যুদ্ধে আমাদের সরাসরি সহায়তা না করতেন তাহলেও আমরা বিজয় লাভ করতাম। আমাদের কোনো সন্দেহ ছিল না বিজয় অর্জন করার ক্ষেত্রে। তারা যদি আমাদেরকে পার্শ্ববর্তী দেশে থেকে সহায়তা না করতেন তাও আমরা বিজয় অর্জন করতাম। কারণ আল্লাহ তাআলার ওয়াদা, তখন আমরা ছিলাম মাজলুম, পাকিস্তান ছিল জালেম, আর কোন জালেম কখনোই বিজয় লাভ করতে পারে না। যেহেতু আমরা মাজলুম ছিলাম, আমরা বিজয় অর্জন করতাম। কিন্তু ভারত এখন যে প্রকাশটা করছে তার মাধ্যমে এই বিষয়টা স্পষ্ট হয়ে গেছে যে মূলত তারা বাংলাদেশে সহায়তা করে নাই, ওই এর মতোই, আওয়ামী লীগের মতোই। এখানে তাদের স্বার্থ ছিল বাংলাদেশ এবং পাকিস্তান যখন একসাথে ছিল, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, স্বভাবতই তারা ছিল শক্তিশালী ভারতের তুলনায়, বা ভারত একটু হইলেও কোণঠাসা ছিল। কারণ ভারতের দুই পাশে একই দেশ যখন থাকবে তখন ভারত একটু কোণঠাসা ছিল। এই কোণঠাসা থেকে অবমুক্তের জন্য বা কোণঠাসা থেকে বেরিয়ে আসার জন্য বা তাদের শক্তিটা যেন আরো শক্তিশালী হয়, সেজন্যই মূলত পাকিস্তানকে ভাঙার জন্য তারা বাংলাদেশকে সহায়তা করেছে এবং পাকিস্তানের বিরুদ্ধে তারা লড়াই করেছে। এই লড়াইটা ছিল তাদের নিজেদের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে নয়। এখন আমাদের এই কথাটাও বলতে দ্বিধা নেই। অতএব আমরা দীপ্ত কণ্ঠে বলবো, সেদিন আমাদের যুদ্ধ আমরা একারাই করেছি, তোমরা যতটুকু সাহায্য করেছো সেটা তোমাদের নিজেদের স্বার্থে, আমাদের কোনো স্বার্থে তোমরা সাহায্য করোনি। বাস, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।